জোরে ওই যে বাস চলে যাইতেছে আর আছে আমাদের মাত্র 30 মিনিট। আমরা সারা রাত সজাগ ছিলাম, রাত 4টা বাজে ঘুমাইছি, এখন ঘুম থেকে উঠতে থেকে 8টা বাজে গেছে। আমাদের এখন ড্যানফোর্ট যাইতে হবে, এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূর। জানতাম না যে এই পাতগুলো ভেঙে যায়। ও শিট, কর্ডিন 4K। মানে হচ্ছে তুমি যখন উঁচু করো তখনই আমার পাত। সো দুঃখিত। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এই প্রথমবারের মতো আমি কানাডার টরন্টোতে ঈদ পালন করতেছি। কানাডাতে কিভাবে ঈদ হয়, কানাডার ঈদের জামাত কেমন হয়, এসব নিয়ে আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা জানেন আমি প্রথমবারের মতো কানাডা ঈদ করতেছি এবং আমি থাকি কানাডার ছোট্ট একটি শহর সেটবাড়িতে। তো সেখানে এত বড় ঈদ আয়োজন হয় না, সেজন্য হচ্ছে আমি ঈদের আগের দিন আমার বোনের বাসা টরন্টোতে চলে আসছি এবং এখানে একটা বাঙালি পাড়া আছে যার নাম হচ্ছে ড্যানফোর্ট। আমি ড্যানফোর্টের একটা ঈদগাহ ময়দান আছে, সেখানে আমি ঈদ পালন করার জন্য গিয়েছি। আমি এখন আপনাদেরকে ভিডিওতে দেখাবো কীভাবে এটা কানাডাতে বাঙালিরা ঈদ করে। তো আমি যেই জায়গায় ঈদ করতে গেছি এখানে প্রায় মানুষ ছিল 10,000। আমি নিজে প্রায় গুণে দেখছি যে প্রত্যেকটা কাতারে কি কেমন মানুষ আছে এবং কয়টা কাতার আছে। সো সেই হিসাবে প্রায় মানুষ ছিল 10,000-এর উপরে। তো এখানে প্রায় সবাই বাঙালি, আমি তেমন কোনো অন্য দেশি মানুষ দেখি নাই। এখানে যারা ছিল একেবারে সবাই বাঙালি। এখন আপনাদেরকে আমি ডিটেলস দেখাচ্ছি কিভাবে কি হচ্ছে এই ঈদগাহ ময়দানে। তো ঈদের দিন সকালবেলায় আমার হচ্ছে লেট হয়ে গেছে, কারণ আমি আগের দিন রাত 4টা বাজে ঘুমাইছিলাম এবং আমার বাগনি বলছে যে আমরা যে ঈদগাহে যাচ্ছি সেখানে সকাল 9টা বাজে জামাত। তো সকাল 8টা বাজে আমি যখন ঘুম থেকে উঠছি তখন আমার হাতে সময় আছে মাত্র 1 ঘন্টা, যেহেতু আমরা বাস দিয়ে যাইতে হবে। সেজন্য খুব তাড়াতাড়ি আমি গোসল করে রেডি হয়ে 8টা 30-এর মধ্যে আমরা বাস স্টেশনে চলে গেছি। সেখান থেকে বাসে উঠে আমরা 9টা 15-এর মধ্যে ঈদগাহে চলে গেছি। যাইয়া দেখি যে ঈদের নামাজ আরও একটু দেরিতে শুরু হবে এবং সেখানে অবশ্যই আমরা ওইখানে দৌড়ে গেছি, অনেক দৌড়াদৌড়ি করছি। সবাই ওইদিকে হাঁটতেছে, আমাদের ওয়েলকাম টু দ্য ডিসকভারি। সবাই যেদিকে হাঁটতেছে আমরা ওইদিকে যাব। সো we don't need directions. No, we don't need to explore Google Maps. জুড়ে দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি ঈদগাহে গেছি। যাইয়া দেখি যে এখন ঈদের নামাজ শুরু হয় না। পরবর্তীতে 10টার পর ঈদের নামাজ শুরু হয়েছে এবং ঈদের নামাজ যেখানে হচ্ছে সেখানে যাওয়ার পর তো আমি পুরো অবাক হয়ে গেছি। আমি জীবনে একবারও হচ্ছে আমার গ্রামের বাইরে ঈদ পালন করি নাই বা ঈদের নামাজ পড়ি নাই। প্রত্যেকবার হচ্ছে আমি আমার গ্রামে ঈদ পালন করছি। তো সেখানে মানুষ হয়তো সর্বোচ্চ 1,500 থেকে 2,000। আমি এইবারই প্রথমবারের মতো এত বিশাল ঈদ আয়োজনে ছিলাম যেখানে হচ্ছে প্রায় 10,000-এর উপরে বাঙালি একসাথে নামাজ পড়ছে। আমি দেশের বাইরে থাকলে আমার কাছে ফিল হয়েছে যে আমি বাংলাদেশের কোনো ঈদগাহ ময়দানে আছি, কারণ এখানে যে ঈদগাহ ময়দানে নামাজ হচ্ছিল সেখানে ঈদের যে খুতবা সেগুলো বাংলাতে দেওয়া হচ্ছিল। ইভেন যত মানুষ ছিল আশেপাশে সব বাঙালি। সো জিনিসটা আমার কাছে খুবই বাঙালি পরিবেশ মনে হয়েছে। আপনাদের যদি কখনো সুযোগ হয় যে টরন্টোতে ঈদ করার, আপনারা অবশ্যই ঈদের নামাজটা কানাডার ড্যানফোর্টের ড্যান্টোনিয়া পার্কে পড়বেন, কারণ টরন্টোতে অনেক জায়গায় ঈদ জামাত হয় কিন্তু সেগুলো সবসময় সব বাঙালিদের দ্বারা পরিচালিত ঈদ না, ঈদ জামাত না। অন্যান্য মসজিদে অনেক বাঙালি নামাজ পড়ে কিন্তু এইখানে সবচেয়ে বড় বাঙালি গ্যাদারিং। এবং কানাডায় কী পরিমাণ বাঙালি থাকে, কানাডায় না টরন্টোতে কী পরিমাণ বাঙালি থাকে আপনারা এই ড্যান্টোনিয়া পার্কে আসলে বুঝতে পারবেন। তো আমরা ঈদগাহে পৌঁছানোর কিছুক্ষণ পরে আমাদের সাথে আজমাইন এবং আজমাইনের আম্মু হ্যাপি আপু আমাদের সাথে জয়েন করেছিল। হ্যাপি আপু হচ্ছে আমার বেআইন, অর্থাৎ আমার আপুর ননদ। তারা আমাদের সাথে ঈদগাহে অ্যাটেন্ড করলো, ঈদের নামাজ পড়ার জন্য ওনারাও এসেছে। এই যে এটা আপু। তো আমাদের এই ঈদগাহে হুজুরের খুতবার পাশাপাশি হচ্ছে এই শহরের মেয়র এবং আরও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ কিছুক্ষণ ভাষণ দিয়েছে। আমরা এখন তাদের ভাষণের কিছু অংশ শুনবো। That as we celebrate together, that we say that we do have the freedom. Therefore, the Islamic Center has asked me to do one important thing before we start the Salah. সবার ভাষণ এবং খুতবা শেষে ঈদ জামাত যথারীতি শুরু হয়ে যায় এবং ঈদ জামাত শুরু হওয়ার আগে এই মাঠটার পিছন দিকে আরও অনেক মানুষ এসে দাঁড়াইছিল। পিছনে পুরো লাইন ভর্তি হয়ে গেছিলো। আমি ওই সময় ভিডিও করা হয় নাই, যদিও পিছনের দিকে যতদূর চোখ যায় পুরোটা মাঠ ভরে গেছিলো। সো এরপরে আমরা ঈদের নামাজ পড়িনি। ঈদের নামাজ পড়ার পরে আমাদের নতুন কার্যক্রম শুরু হয়। সেটা ছিল আমি র্যান্ডমলি অনেক মানুষের সাথে কোলাকুলি করছি যাদেরকে আমি চিনি না। জীবনে প্রথমবারের মতো দেখছি এমন বাঙালিদের সাথে আমি কোলাকুলি করছি ঈদগাহে। তারপর হচ্ছে আমাদের ঈদের যাবতীয় কাজ শেষ ঈদ নামাজের। এরপরে হচ্ছে আমরা কিছু ফটোগ্রাফি করছি। ফটোগ্রাফি করার মাধ্যমে আমাদের ঈদ যাত্রা
ঈদের নামাজের যত আনুষঙ্গিক কাজ আছে এখানেই শেষ হলো। তো ঈদের নামাজ শেষে আমরা সরাসরি চলে গেছি আমার বোনের বাসায়, যেখানে হচ্ছে আমার সাথে আবার অ্যাটেন্ড করেছে আমাদের আরেকটা বাইক নিয়ে, অর্থাৎ রুহিনের আরেকটা ফুফাতো ভাই আসবি। আমরা সবাই মিলে চলে গেছি সরাসরি আমার বোনের বাসায়। সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করছি। ওইখানে অনেকগুলো আয়োজন ছিল, সেমাই ছিল, কাবাব ছিল, ইলিশ মাছ ছিল, গরু মাংস ছিল, এরপরে মুরগির রোস্ট ছিল, আরও বিভিন্ন আইটেম ছিল। সো এইসব খাবার দাবার আমরা দুপুরবেলা করছি। এর ভিতরে হচ্ছে আরও অনেক গেস্ট আসছে, আমার বাগনি মাইশার ফ্রেন্ড আসছে, এরপরে হচ্ছে সে হেপিয়াপুরা আসছে, এরপরে আমাদের আরও কিছু গেস্ট আসছিল। সবাই খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে আমরা বিকেলবেলা হচ্ছে ঘুরতে বের হয়েছি। বিকালবেলা আমাদের এইখানে আমরা যেখানে থাকি, অর্থাৎ আমার বোন যেখানে থাকে সেখান থেকে 2-3 কিলোমিটার দূরে একটা পার্ক আছে। সেখানে আমি রহিন, আজমাইন, আশফি এবং আমার বোন ওইখানে ঘুরতে গেছি। সেখানে আমাদের সাথে আমাদের মাইশা যায় না, আমরা বাকি 5 জন গেছিলাম। সেই পার্কে আমরা সারা বিকেল ঘোরাঘুরি করছি, অনেক ফটো তুলছি। পার্কটা অনেক সুন্দর ছিল। কানাডাতে আপনারা জানেন অনেক খালি জায়গা আছে, সো এইসব জায়গা অনেক সুন্দর সুন্দর পার্ক আছে। সেই পার্কে আমরা প্রায় 2 ঘন্টা ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলা আমরা আবার বাসায় ফিরে আসছি। এবং এই ঈদটা আসলে অনেক ভালো কাটছে। সন্ধ্যাবেলায় ঘোরাঘুরিটাও খুব ভালো ছিল। পরে সো আমাদের ঈদটা আসলেই ভালো গেছে। আমাদের বলতে আমার ঈদটা খুবই ভালো গেছে। আমি বাংলাদেশ থেকে 12,000 কিলোমিটার দূরে থেকেও যেই ঈদ পালন করলাম, এটা পুরোপুরি পরিবারের সাথে থাকার মতো একটা ঈদ ছিল। সো দিস ইজ দি স্টোরি অ্যাবাউট মাই ফার্স্ট ঈদ ইন কানাডা। আমার দুঃখিত আপনাদেরকে বিরক্ত করার জন্য। যারা এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের কানাডার ঈদ যাত্রা শুনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা ভবিষ্যতে আমাদের কানাডিয়ান লাইফ সম্পর্কে আরও জানতে চান তারা আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।